আজকে হচ্ছে আমাদের 32 নাম্বার ক্লাস, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক। আজকের এই ক্লাসে আমরা জানবো ওয়েবসাইট কি, ওয়ার্ডপ্রেস কি, ডোমেইন কি, হোস্টিং কি, সি প্যানেল কি, কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয়, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ডেমো কি, প্লাগইন কি, থিম কি, সহজ কথায় ওয়েবসাইটের এ টু জেড বিস্তারিত আজকের ক্লাসে আপনি বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটে তৈরি করতে হলে আসলে আমাদের কি কি করতে হয়। ঠিক আছে, এই বিষয়গুলা ফ্রিল্যান্সার যারা আছেন তাদের যারা প্রয়োজনীয়, ফ্রিল্যান্সার ছাড়াও যারা সাধারণ মানুষ আছেন এই যুগে তাদেরও এই বিষয়গুলা জানা কিন্তু উচিত। ঠিক আছে, প্রথমে আসলে একদম বেসিক থেকে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি পুরো ক্লাস করলে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ডোমেইন কি, হোস্টিং কি, সি প্যানেল কি, ডেমো কি, প্লাগইন কি, সব বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসেন, হোয়াট ইজ ওয়েবসাইট। ওয়েবসাইট জিনিসটা কি? আমরা এখানে সার্চ করলে যে বিষয়গুলো পাই সেটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এর থেকে সহজে কিভাবে বুঝাবো আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য বললাম এইখানে সার্চ করলে আমরা যে তথ্যগুলো পাই এইটা এক একটা ওয়েবসাইটের তথ্য আমরা পাই। যেমন ধরেন আমরা যদি এখানে সার্চ করি, ধরেন আলিবাবা, হ্যাঁ, এই যে আলিবাবা একটা ই কমার্স সাইট, এটা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট। তাছাড়া আমরা যদি এখানে ফেসবুক সার্চ করি, ফেসবুক, এই যে ফেসবুকে চলে আসলাম, এই ফেসবুকটা কিন্তু একটা ওয়েবসাইট। ঠিক আছে, ইউটিউবও কিন্তু একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। তো এইগুলো হচ্ছে মূলত ওয়েবসাইট। বা আমার দেখুন একটা ওয়েবসাইট এখানে আছে, এই যে marufahmadfreelancer.com, খেয়াল করুন এখানে .com দেয়া আছে, কিন্তু এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, মানে যেখানে আমরা বিভিন্ন তথ্যগুলো সংরক্ষণ করে রাখি, এটা হচ্ছে ওয়েবসাইট। এখন আসেন ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়। ওয়েবসাইট তৈরি করা হয় প্রথমত হচ্ছে কোডিং করে, কোডিং, আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, বা ওয়ার্ডপ্রেস ছাড়া আরো অনেক সাইট আছে, যেমন ব্লগার্স আছে, আরো অনেকগুলো আছে, হ্যাঁ, শপিফাই আছে, আপনি করতে পারেন। কোডিং জিনিসটাকে, যেমন এই যে সাইট দেখুন, এই যে আলিবাবা সাইট, এই সাইটটাকে অ্যাকচুয়ালি কোডিং করে তৈরি করা হয়েছে। এই সাইটটাকে কোডিং করা হয়, দেখুন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই দেখুন এখানে অনেকগুলো কোড দেখছেন, এই যে অনেকগুলো কোড দেখেন, এই কোড ব্যাকএন্ডে এই কোডগুলো আছে। এই কোডগুলো থাকার কারণে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। এই যে এই কোডগুলো থাকার কারণে এখন এই কোডিং করে কারা, যারা ওয়েব ডেভেলপার তারা কিন্তু কোডিং করতে পারে। এই সাইট তৈরি করার জন্য ধরেন আপনার HTML জানতে হবে, CSS জানতে হবে, জাভা জানতে হবে, jQuery জানতে হবে, বুটস্ট্র্যাপ জানতে হবে, আরো অনেকগুলো প্রোগ্রাম জানতে হবে। যাই হোক, আমি নিজেও তো আপনার ওয়েব ডেভেলপার না। তো এই HTML, CSS, জাভা, বুটস্ট্র্যাপ, jQuery এইগুলা দিয়ে মানে কোডিং করে এই সাইটটা তৈরি করা হয়েছে, বা এই ধরনের সাইট তৈরি করা হয়। আমি আবার দেখাই, এই যেগুলো হচ্ছে কোড। তো এগুলো কোডগুলো আপনার মুখস্থ থাকতে হয়, কোন কোড দিলে কি হয় এটা বুঝে সাইট তৈরি করে। যারা তৈরি করে তারা কি, তারা হচ্ছে কি আপনার ওয়েব ডেভেলপার। তো আমরা তো ডিজিটাল মার্কেটে আমরা ওয়েব ডেভেলপার না। আচ্ছা, একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে সাইটগুলো তৈরি করা হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সফটওয়্যার, বা এমন একটা ওয়েব বলতে পারেন, বা সফটওয়্যার বলতে পারেন, সফটওয়্যারই বলি, এমন একটা সফটওয়্যার যেখানের মধ্যে রেডিমেড ওয়েবসাইট পাওয়া যাবে, থিম পাওয়া যাবে। ঠিক আছে, ওইখানে আমরা কি করবো, ওয়ার্ডপ্রেসে রেডিমেড থিম আমরা কিনতে পারি, অথবা ফ্রি থিম পাওয়া যায়। এই থিমগুলা দিয়ে একটা সাইটকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, কাস্টমাইজ করে নিব। এখন হচ্ছে কোডিং থেকেও কিন্তু ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশি। বর্তমানে কোডিং থেকে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছে বেশি, এবং কোডিং করার থেকেও আপনার কাস্টমাইজ করা ওয়েবসাইটগুলো আরো সুন্দর করলে, আপনি ইচ্ছে করলে আরো সুন্দর করে তৈরি করতে পারবেন। জাস্ট আপনি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ মানে বুঝে আপনাকে, ধরেন এটা হচ্ছে একটা থিম, আপনি এটাকে এডিট করতে পারবেন। এই যে এই আলিবাবার জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারবেন, এই যে বিডির জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারবেন, এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে থিম রয়েছে এটার আপনার কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এখানে সবগুলো চেঞ্জ করতে, ছবি চেঞ্জ করতে পারবেন। মোট কথা এইটাকে আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। এইটা হচ্ছে একটা থিম, এটা ডিজাইন। তো এইটা করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। আমি আশা করি বুঝাতে পেরেছি যে ওয়ার্ডপ্রেস কি। এখন দেখুন, আপনি কোডিং করে ওয়েবসাইট তৈরি করুন আর ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করুন, আপনার কিন্তু একটা ডোমেইন এবং একটা হোস্টিং লাগবে। আবার বলি, আপনি যদি কোডিং করে সাইট তৈরি করুন তাও আপনার ডোমেইন হোস্টিং লাগবে, ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করলে তাও আপনার ডোমেইন হোস্টিং লাগবে। এখন হচ্ছে ডোমেইন আর হোস্টিং জিনিসটা কি, এটা লাগবে। ডোমেইন হচ্ছে সহজ বাংলায় কোন ধরনের নাম। এই যে আমার ওয়েবসাইট আছে আলিবাবা, এইটার নাম হচ্ছে দেখুন alibaba.com। এই যে আলিবাবা এটা হচ্ছে ডোমেইন, এই যে alibaba.com এই জায়গার নাম হচ্ছে ডোমেইন।
বা ধরুন এই যে আমার ওয়েবসাইট, এটা দেখুন আমি দিয়েছি যে marufahmedfreelancer.com। এই যে এই নামটা আমি দিয়েছি, এটার নাম হচ্ছে ডোমেইন। ঠিক আছে, এটার নাম ডোমেইন নেম। এখন ধরেন ফেসবুক আছে, হ্যাঁ, এই যে www.facebook.com, এই ফেসবুক নামটা হচ্ছে ডোমেইন নেম। ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে ফেসবুক। ইউটিউব, হ্যাঁ, www.youtube.com, এই youtube.com এটা হচ্ছে ডোমেইন নেম। তার মানে কি করতে হবে, আমাদেরকে আগে একটা ওয়েবসাইট তৈরি করার আগে আমাদেরকে কি করতে হবে, একটা ডোমেইনের নাম ঠিক করতে হবে। ধরেন আমি ডোমেইন নেম ঠিক করলাম maruf.com, আমি ঠিক করে ফেললাম। এখন এই ডোমেইনটা খালি আছে কিনা, মানে এই ডোমেইন দিয়ে আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো কিনা আমাকে জানতে হবে এটা। কারণ পৃথিবীতে এক নামে একটাই ডোমেইন হয়, দুইটা ডোমেইন হয় না। এক নামে একটাই ডোমেইন তৈরি করতে পারবেন, আপনি দুইটা ডোমেইন তৈরি করতে পারবেন না। তাহলে আমরা কি ডোমেইন নেম ঠিক করলাম, একটু পরে দেখবো। এখন লাগবে হোস্টিং। হোস্টিং জিনিসটা কি? হোস্টিং হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমি এখানে সার্চ করলাম, দেখুন এই যে আমার ওখানে আবার সার্চ করি মারুফ আহমেদ ফ্রিল্যান্সার, সার্চ করার পর দেখুন এটা আমি পেয়ে গেছি। এই যে সাইটটা আমি পেলাম, এটা কোথায় রাখা আছে? এটা ইন্টারনেটের কোনো একটা জায়গায় রাখা আছে সাইটটা। বা এই যে আমি আলিবাবা সার্চ করলাম, সার্চ করার পর এখানে পেয়ে গেলাম। বা আমি যদি এখানে ধরেন ইউটিউব সার্চ করি, আমি এখানে ইউটিউব পেয়ে যাবো, যে আমি ইউটিউব পেয়ে গেলাম। এই যে ইউটিউব আমরা পেলাম গুগলে সার্চ করে, তারপরে এই যে আমরা আমার ওয়েবসাইট পেলাম, এই যে আলিবাবা সাইট পেলাম, বা এই যে যে কোনো ওয়েবসাইট খুঁজে পাই। এই সাইটগুলো কেন খুঁজে পাই? কারণ এগুলো ইন্টারনেটে রাখা আছে একটা স্টোরেজে, ঠিক আছে, একটা জায়গায় এগুলোকে মানে রেখে দেওয়া হয়েছে, এই জন্য সার্চ করলে আমরা খুঁজে পাই। এইটা হচ্ছে হোস্টিং। তো আপনার হোস্টিং কিনতে হবে, হোস্টিং গুলা ডোমেইন আপনাকে মূলত কিনতে হবে। ঠিক আছে, এগুলো পেইড ভার্সন, এগুলো ফ্রিতে পাওয়া যায় না, এগুলো আপনার টাকা দিয়ে ডলার দিয়ে এগুলোকে কিনতে হবে। তাহলে ডোমেইন কি? ডোমেইন হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম, এটা আমি আগে কিনে নিব। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আমি যেখানে রাখবো, আমার একটা স্পেস লাগবে, এই স্পেসটার নাম হচ্ছে হোস্টিং। এখন হোস্টিং আমি 1 GB কিনতে পারি, 2 GB কিনতে পারি, আমার যতটুকু প্রয়োজন, মানে যত বড় ওয়েবসাইট হবে তত বড় হোস্টিং লাগবে, মানে স্পেস লাগবে, তত বড় জায়গা লাগবে। আমার ওয়েবসাইট যদি ছোট হয় তাহলে ছোট হোস্টিং, কম হোস্টিং, যদি বড় হয় বেশি হোস্টিং। ধরুন ফেসবুকে প্রতিদিন হাজার হাজার পোস্ট হয়, হাজার হাজার না, ফেসবুকে প্রতিদিন কোটি কোটি পোস্ট হয়, কোটি কোটি ছবি আপলোড হয়। তো এই জন্য ফেসবুকের হোস্টিংটা আপনার অনেক বড় হোস্টিং এর প্রয়োজন হয়ে থাকে। তো যত বাড়ি সাইট হবে, যত তথ্য আমার ওয়েবসাইট থাকবে, তত বেশি পরিমাণ হোস্টিং আমার লাগবে। ওকে, এখন আমি বুঝলাম কি, দেখুন ওয়েবসাইট তৈরি করব, আমি কোডিং করে তৈরি করি বা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করি না কেন, আমার ডোমেইন লাগবে এবং হোস্টিং লাগবে। এখন ডোমেইন হোস্টিং আমরা পাবো কোথায়? ডোমেইন হোস্টিং পাবো কোথায়? আপনারা মাইক্রোফোন একটু মিউট করেন, একটু সাউন্ড আসতেছে। আচ্ছা, ডোমেইন হোস্টিং পাবো কোথায়? হাউ টু বাই ডোমেইন হোস্টিং ফ্রম নেমচিপ। ডোমেইন হোস্টিং বিক্রি করার জন্য অনেকগুলো কোম্পানি আছে, শত শত বা হাজার হাজার বলতে পারেন। তো এর মধ্যে জনপ্রিয় একটা কোম্পানি হচ্ছে গিয়ে নেমচিপ। জনপ্রিয় একটা কোম্পানি, নেমচিপই যে একমাত্র প্রতিষ্ঠান তা না, নেমচিপ ছাড়াও আপনি আরো শত শত হাজার হাজার প্রতিষ্ঠান পেয়ে যাবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন, এখান থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। তো আমি সবচেয়ে জনপ্রিয় যারা নেমচিপ, এখানে গেলাম। তাছাড়া বাংলাদেশি অনেক কোম্পানি আছে যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে থাকে, নেমচিপটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এখন দেখুন আমি আসলাম কোথায়? নেমচিপে। নেমচিপে কেন আসছি? ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য। এখানে আসার পর আমি আগে দেখব যে আমি যে নামটা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাই, মানে ডোমেইন নিতে চাই, এই নামটা ফাঁকা আছে কিনা, এ দেখতে হবে। তো নেমচিপে আসার পর আমি এখানে সার্চ করব। ধরেন আমি একটা ওয়েবসাইট নিতে চাই maruf.com, আমি ডোমেইন নেম এটা সিলেক্ট করলাম। দেখুন সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর দেখুন আমাকে নেমচিপ দেখাবে। একটু ওয়েট করি। এই যে maruf.com এটা আছে, দেখে এই যে দেখুন maruf.com এটা 2000, এই যে maruf.com 2000 সালে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, অন্য কেউ নিয়ে নিয়েছে। আমরা এই চেক করলে এটা আর নিতে পারবো না, মানে কোনো অবস্থায় এটা আমরা আর পারবো না। ঠিক আছে, এটা অলরেডি বুকিং করা আছে। কিন্তু দেখুন এইখানে আছে maruf.bot, আমি এটা নিতে পারবো, দাম হচ্ছে দেখুন এখানে প্রাইস দেওয়া আছে $64। দেখুন maruf.net এটা নিতে পারবো, বা .com পারবো না, এই যে .comটা পারবো না, .botটা নিতে পারবো, .net নিতে পারবো, .ai নিতে পারবো, আমি এগুলো নিতে পারবো। দেখুন maruf.game এটা নিতে পারবো $310। ঠিক আছে, maruf.io দেখুন $44। হ্যাঁ, দেখুন এখানে আর প্রচুর আছে কোম্পানি। এখন এইগুলা কি? এই .com কি আর .bot কি আর .net কি বা .ai কি, এগুলো হচ্ছে আলাদা একটা কোম্পানি। এই যে .com এটা একটা কোম্পানি যারা ডোমেইন বিক্রি করতেছে, .bot এটা আলাদা একটা কোম্পানি, .net এটা আলাদা একটা কোম্পানি, .ai এটা আলাদা একটা কোম্পানি। এখন আমি কোনটা নিব? আপনি যে কোনোটা নিতে পারেন, সবগুলো সার্ভিস সমান। তবে আপনার .comটা হচ্ছে আপনার ভ্যালুয়েবল, এটার ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, সবাই .comটাই নিতে চায়, .com এর প্রাইসও কিন্তু অনেক বেশি থাকে।
আচ্ছা, তো আমি এবার চেক করলাম, আমি এটা মারুফ.com পাই নাই। এখন ধরো আমি চিন্তা করলাম যে মারুফ.com তো পাই নাই, তাহলে আমি এখানে মারুফ আহমদ দিয়ে দেখতে পাই না, পাই কিনা .comটা, মারুফ আহমদ দিয়ে সার্চ করলাম। একটু পরে এখন দেখাবে আহমদটা ফ্রি আছে কিনা। দেখুন এটা 2006 সালে একজন নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন আমি এখানে এমডি যোগ করি, তো এমডি যোগ করলাম, দেখুন সার্চ করলাম, দেখুন এইটা হচ্ছে কি আপনার, এটা নিতে পারবো। এই যে এমডি মারুফ আহমদ .com, এটা যে ডোমেইন নেম, এইটা আমি এড টু কার্ট এখানে ক্লিক করে আমি এটাকে নিতে পারবো। তো এইভাবে আমরা চেক করে নিব নেমচিপে এসে। নেমচিপ ছাড়াও আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি চেক করতে পারবেন যে ডোমেইন নেমটা ফাঁকা আছে কিনা। এটা প্রথম কাজ কিন্তু আমার। ওকে, তারপর ধরুন এখানে হোস্টিং আছে। এখন এই যে ডোমেইন, এই যে হোস্টিং, এখন ধরেন আমরা ঠিক করলাম যে আমরা একটা সাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেস দিয়ে অথবা কোডিং দিয়ে, যেভাবে করি না কেন, আমরা এখন ডোমেইন হোস্টিং কিনবো। কেনার জন্য আমি কোথায় গেলাম, নেমচিপে গেলাম, নেমচিপে আসলাম। নেমচিপে আসার পর আমি সার্চ করলাম, দেখলাম এটা আমার ফাঁকা আছে একটা নাম, আমি এটা নিব এবং হোস্টিং সহ নেব নেমচিপ থেকে। যার জন্য এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এই যে জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন, এই যে সাইন আপ, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুব আহামরি কোনো বিষয় না। জাস্ট সাইন আপে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন ইমেল চাইবে, পাসওয়ার্ড চাইবে, এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে আছে হোস্টিং, হোস্টিং এর মাউস নেব, নেওয়ার পর এখান থেকে শেয়ার্ড হোস্টিং রয়েছে, শেয়ার্ড হোস্টিং আমি ক্লিক করব। শেয়ার হোস্টিং এ ক্লিক করার পর দেখুন এইখানে আপনার দেখাচ্ছে তিনটা প্রাইস, এই যে স্টেলার, স্টেলার প্লাস, স্টেলার বিজনেস। আপনি এখন কোনটা কিনবেন? দেখুন এখানে প্রাইস দেওয়া আছে, স্টেলারটা হচ্ছে আপনার $1, প্রায় $2 মান্থ, প্রতি মান্থ $2। কি কি সুবিধা পাবেন? আপনি ডোমেইন নেম একটা পাবেন, 3টা ওয়েবসাইট এড করতে পারবেন, 20 জিবি পাবেন এসএসডি, 30টা মেইল বক্স পাবেন, মানে 30টা মেইল বিজনেস মেইল করতে পারবেন, 30টা বিজনেস মেইল। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। $2 হচ্ছে এটা মান্থলি। এটা হচ্ছে কি আপনার ডোমেইন নেম পাবেন, আনলিমিটেড ওয়েবসাইট পাবেন, আনলিমিটেড এসএসডি পাবেন, আনলিমিটেড মেইল বক্স পাবেন, মানে যত ইচ্ছা তত আপনি জিমেল খুলতে, মানে মেইল খুলতে পারবেন, ইমেল খুলতে পারবেন আপনার ডোমেইনের নাম দিয়ে। তারপর ওই অটো ব্যাকআপ পাবেন, ওয়েবসাইট বিল্ডার। তো আপনি দেখলেন, দেখার পর অ্যাকচুয়ালি আপনি কোনটা কিনবেন আপনার ইচ্ছা। ধরেন আমি কিনবো এইটা, আমি এই যে স্টেলার প্লাসটা কিনবো, তাহলে আমি যে গেট স্টার্টে ক্লিক করবো কেনার জন্য। গেট স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে আমাকে নিউ ডোমেইন, আমি নতুন ডোমেইন নিব না আমার পুরাতন ডোমেইনটা এখানে অ্যাড করে দিব। আমি তো ডোমেইন এখনো কিনি নাই, তাই না? যেহেতু আমি ডোমেইন কিনি নাই, তাহলে আমি এখানে নতুন ডোমেইনটা সেট করে দিব, যে আমি নতুন ডোমেইনও নিব, এখান থেকে হোস্টিংটাও নিব। নিচে আসবো, এই যে দেখুন সার্চ ফর ডোমেইন, এখানে আমি ডোমেইনের নাম সার্চ করব, কি দিয়েছিলাম, MDMARUF ahmad.com, এই নামটা আমি নিব। আমি আগে দেখেছিলাম এটা ফাঁকা আছে, তাই না? দেখুন এটা ফাঁকা আছে .comটা। এই যে এটা প্রাইস হচ্ছে গিয়ে প্রায় $6 ইয়ারলি, বছর এটা প্রাইস দেবে কত? এই ডোমেইনের প্রাইসটা হচ্ছে আপনার $5.48 পার ইয়ার। রিনিউ করতে হবে, মানে 1 বছর পর এই নামটাকে আপনার রিনিউ করতে হবে $15.88 দিয়ে, মানে 1 বছর পর এটা বেড়ে যাবে। এখন আমি এই .com নিব, ইচ্ছা করলে আমি নিতে পারি নিচেরটা, দেখুন যে .fun ফান, এটা হচ্ছে $0, মানে $1 লাগবে না, আপনি এখন ফ্রিতে নিতে পারবেন। রিনিউ করার সময় এটা $21 নেবে 1 বছর পর, শুধু ডোমেইন, হোস্টিং না, এটা ডোমেইনের প্রাইস। এখন আমি .comটা এই ধরনের আমি নিব, ফর এক্সাম্পল আমি নিচে যাব, নিচে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব, দেখুন টোটাল প্রাইস দেখুন দেখাচ্ছে কত, এখানে টোটাল প্রাইস দেখাচ্ছে আমার $34। কেন $34 দেখাচ্ছে? আমার হোস্টিং সহ, ঠিক আছে। এখন আমি ধরুন এটা নিব, আমি যে কানেক্ট টু হোস্টিং, আমি এখানে ক্লিক করে দিলাম। কানেক্ট টু হোস্টিং এ ক্লিক করার পর দেখুন টোটাল আমার দেখা যাচ্ছে $40। এখানে কি কি সার্ভিস নিচ্ছে, কি কি মানে চার্জ আছে, দেখুন সব দেখাচ্ছে এখানে। আচ্ছা, তো $40 আমি এটাকে নিব। নেওয়ার জন্য আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন 1 ইয়ার। ধরুন আমি এটা 1 বছরের জন্য নিতে চাই, আমি যদি এখানে ক্লিক করি, যদি নিতে চাই 2 বছরের জন্য আমি দিতে পারবো। যেমন আমি চাচ্ছি নেওয়ার জন্য 2 বছরের জন্য, আমি 2 বছর দিলাম। দেখুন অটো রিনিউ, এটাকে আমি অফ করে দিচ্ছি, না এটা অন করা আছে, সরি, এটা আমি অফ করে দিলাম, মানে অটো রিনিউ হবে না, আমাকে নতুন করে রিনিউ করতে হবে, এটি আর কি। এই যে আমি অফ করে দিচ্ছি অটো রিনিউ। কত বছর? 2 বছর, এটা আপনার ইচ্ছা। দেখুন 2 বছর এখানে নিচে পাচ্ছে $15, ঠিক আছে। এখন আমি কি করবো, দেখুন এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করব, কনফার্ম অর্ডার। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর এখন দেখুন দেখাচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমাকে একটা ইউজার নেম দিতে হবে। এখানে আমি যে সাইন আপ করার সময় যে অ্যাকাউন্ট দিয়েছিলাম, আপনাকে পূর্বেই বলেছিলাম যে এখানে আপনি
সাইন আপ করে নেবেন। সাইন আপ করার সময় যে ইউজার নেম যে পাসওয়ার্ড দিব, এই ইউজার নেম এই পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। দেখুন আমি ইউজার নেম দিলাম, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন এন্ড কন্টিনিউ, আমি এখানে ক্লিক করলাম। শেষ, আমাদের প্রসেস শেষ। এখন হচ্ছে দেখুন কার্ড দিয়ে আপনি কিনবেন, আপনাকে কার্ড দিয়ে কিনতে হবে। ডুয়াল কারেন্সি কার্ড আপনি দিবেন, এখানে আপনার কার্ডের ডিটেলস দিবেন, কার্ডের নাম দিবেন, এই যে কার্ডের নাম্বার দিবেন। দেখুন এখানে আমার অ্যাড্রেস দেখাচ্ছে, আমি যে অ্যাকাউন্ট করেছিলাম এই অ্যাড্রেসটা দেখাবে। আপনি পেপ্যাল দিয়েও কিনতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে কার্ড দিয়েও কিনতে পারেন। জাস্ট আপনাদের কার্ডের ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো আপনি এখানে দিবেন, ফিল আপ করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এটা কেনা হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কি করলাম, কিনে ফেলেছি। অথবা আপনি যদি এই প্রসেসে কিনতে না চান, আপনি যদি বুঝেন না যে আপনার কার্ড নেই, এই নেই সেই নেই, তাহলে আপনি এই সহজ প্রসেসটা আপনি কি করতে পারেন। বাংলাদেশি অনেক কোম্পানি আছে, আপনি যদি ফেসবুকে সার্চ করেন, বিশেষ করে ফেসবুকে সার্চ করলে দেখবেন আপনি অনেক কোম্পানি পেয়ে যাবেন, তারা এই ডোমেইন হোস্টিংগুলো প্রোভাইড করে থাকে। তাকে বিকাশে টাকা দিলেই তারা আপনাকে ডোমেইন হোস্টিং কিনে দিবে। এখন ডোমেইন হোস্টিং কেনার পর আমি অ্যাকচুয়ালি পাবোটা কি তাদের কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা আমি একটু প্রথম থেকে আলোচনা করে দেখুন, বুঝতে সহজ হবে। আমরা বুঝলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি, ওয়ার্ডপ্রেস কি। আচ্ছা এখন আমরা ডোমেইন হোস্টিং কি জানলাম, ডোমেইন কি হচ্ছে নাম, হোস্টিং হচ্ছে যেখানে রাখবো। এখন আমি কি করলাম, ডোমেইন আমি কিনলাম, ডোমেইন আমি নেমচিপ থেকে কিনলাম, অথবা আমি ফেসবুক থেকে বাংলাদেশি কোনো কোম্পানির কাছ থেকে কিনলাম, যেভাবেই কিনি না কেন, কেনার পর আমার ইমেইলে একটা সি প্যানেলের পাসওয়ার্ড আর ইউজার নেম তারা আমাকে দিয়ে দিবে। কি দিবে, সি প্যানেল, নট ওয়ার্ডপ্রেস। আমি আবার বলি, এই যে যাদের কাছে আমি ডোমেইনটি কিনেছি, এই যে নেমচিপ থেকে কিনলাম, নেমচিপ থেকে কিনি আর যে জায়গা থেকেই কিনি না কেন, তারা আমাকে কি করবে, সি প্যানেলের একটা পাসওয়ার্ড, একটা ইউজার নেম আমাকে দিয়ে দিবে এবং সি প্যানেলের একটা লিংক দিয়ে দিবে, ঠিক আছে। আমি দেখুন এইখানে রেখেছি, এটা হচ্ছে সি প্যানেলের লিংক তারা আমাকে দিয়েছে, এটা আমি আলাদাভাবে রেখেছি। এটা আবার ইমেইলে আসছিল, ইমেইল থেকে আমি একটা শিটে রেখেছি। এটা দেখুন, এই লিঙ্কে ক্লিক করার পর আমরা পেয়ে গেছি সি প্যানেল। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস না, মনে রাখবেন, এটা হচ্ছে সি প্যানেল। এখন এই সি প্যানেলের পাসওয়ার্ড আর ইউজার নেম দিতে হবে আমাকে। আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলাম, কোথায়, এই যে ইউজার নেম, আর পাসওয়ার্ডটা হচ্ছে গিয়া এই যে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিলাম, লগইনে ক্লিক করলাম। দেখুন আমাদের লগইন হয়ে গিয়েছে। এইটা হচ্ছে কি মূলত কোথায় আছে, আমি সি প্যানেলে আছি, ওয়ার্ডপ্রেসে না। আমি আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আমরা সি প্যানেলে আছি, ওয়ার্ডপ্রেসে না। এখন আমি সিদ্ধান্ত নিব যে ওয়েবসাইটটা আমি কি দিয়ে তৈরি করব, কোডিং দিয়ে তৈরি করব না ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব, কি দিয়ে তৈরি করব সেটা আমি সিদ্ধান্ত নিব। আমি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করি তাও আমার সি প্যানেল লাগবে, কোডিং দিয়েও যদি তৈরি করি তাও আমার সি প্যানেল লাগবে। এখন কোডিং দিয়ে তৈরি করলে অবশ্যই আমার কম্পিউটারে আমার কোডগুলো থাকবে, কোথাও না কোথাও আমার এই যে কোডগুলো রয়েছে এখানে থাকবে। হ্যাঁ, এটাকে আমি আমার এখানে আপলোড করে দিব, আমি এই সি প্যানেলে আপলোড করে দিব। আর ওয়ার্ডপ্রেস দিয়ে যদি করি তাহলে এই সি প্যানেলের মধ্যে দেখুন আপনি ওয়ার্ডপ্রেস পেয়ে যাবেন। এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিব। এতটুকু কি বুঝতে পেরেছেন? এক দুজন কথা বলেন, আমি শুনি, একজন কথা বলেন। আমি অ্যাকচুয়ালি এর থেকে আর কিভাবে বুঝাবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না। সি প্যানেল হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কেনার পর তারা আমাদেরকে প্রোভাইড করবেন, বুঝছেন। এই সি প্যানেলের মধ্যে আমার ওয়েবসাইট থাকবে। আমি তো ওয়েবসাইট এখন তৈরি করি নাই, জাস্ট আমি ডোমেইন হোস্টিং কেনার পর একটা সি প্যানেল পেয়েছি। এখন এইখানে আমার ডোমেইন এবং হোস্টিংটা, সরি, এইখানে আমার ওয়েবসাইটটা আমি তৈরি করব এই সি প্যানেলে। এখন সেটা কোডিং দিয়ে হতে পারে, আবার সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে হতে পারে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের ক্লাসে আছি, তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই করব। এখন দেখুন আমার সি প্যানেল আছে, এখন ওয়ার্ডপ্রেসে আমি যাব। এখন শেষ, এই সি প্যানেলে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া। এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর দেখুন এইখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে। আমি এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিব। আচ্ছা দেখুন এইখানে ইনস্টল দেওয়া আছে, আমি এই ইনস্টলে যদি ক্লিক করি,
আচ্ছা, এখানে কোনো কিছু নেই, যে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর দেখুন এখানে চাচ্ছে আপনার আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি, এটা মনে রাখবেন। এইখানে দেখুন আপনার দেখাচ্ছে https/, আমি ইচ্ছা করে এটাকে দিতে পারি https, আমার যেটা সেটা দিতে পারি। এইগুলা কি আপনি দেখবেন এইখানে ওয়েবসাইট ওপেন করার পর ওয়েবসাইটের প্রথমে থাকে এই যে অনেক ওয়েবসাইটে দেখুন এই যে আছে https। হ্যাঁ, দেখুন আমার ওয়েবসাইটে কি আছে দেখি একটু, দেখুন https। ঠিক আছে, তো আপনি এখানে আমরা এখানে https দিতে পারি অথবা অন্য কোনো কিছু সিলেক্ট করে দিতে পারি, যেটা সেটা থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখুন এইখানে আমাদের ডোমেইন নাম দেখাচ্ছে, আমাদের ডোমেইন নেম হচ্ছে কি batch41.xyz, এটা আপনাদের নামে এখানে এই যে xyz, এটা কিন্তু .com না, এটা কিন্তু আলাদা একটা কোম্পানি .xyz। তারপর দেখুন এখানে ভার্সন দেখাচ্ছে, এই যে বর্তমানে ওয়ার্ডপ্রেস কত ভার্সন চলতেছে, এই যে ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন এখানে দেখাচ্ছে। এখন এখানে দেখাচ্ছে সাইট নেম, আমি একটা সাইট নেম দিব, তারপর হচ্ছে এখানে একটা অ্যাডমিন পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিব, অ্যাডমিন ইমেল একটা ইমেল দিয়ে দিব, তারপর এটাকে আমি ইনস্টল করে নেব। আমি ইনস্টল করে দেখাচ্ছি, ইনস্টল করলে আপনি বুঝে যাবেন যে বিষয়টা আসলে কি। তো এইখানে আপনি একটা সাইট নেম দিয়ে দিবেন, আমি সাইট নেম দেখাচ্ছি না। এই দেখুন এই যে আছে একটা ওয়েবসাইট, যেমন মারুফ, এই যে আমি এই যে আমার ওয়েবসাইটে মাউস নেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে মারুফ আহমদ, নিচে দেখুন দেখাচ্ছে marufahmad.com। এই যে সাইট নেম বা এই যে আপনার সাইট ডেসক্রিপশন, এখান থেকে আপনি যা লিখাবেন তাই দেখাবে। এইখানে এভাবে কেউ মাউস ধরলে এইভাবে দেখাবে, আপনার সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন এইভাবে দেখাবে। তো আপনি এখানে কোনো কিছু লিখতে পারেন। আচ্ছা, ধরে আমি এখানে লিখে দিলাম ব্যাচ 41, আমি লিখে দিলাম। হ্যাঁ, এইখানে লিখে দিলাম আমি ধরেন ব্যাচ 41। আচ্ছা, তারপর দেখুন এখানে হচ্ছে অ্যাডমিন ইউজার, আপনাকে এখানে একটা ইউজার নেম দিতে হবে। আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনাদের ব্যাচ 41 ইউজার নেম, এবং একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে, আচ্ছা ধরেন এই পাসওয়ার্ড দিলাম, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। আচ্ছা, এই পাসওয়ার্ডটা কিন্তু আমি যেভাবে ক্রিয়েট করবো এভাবেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড, আমি যেভাবে দিব ডিপেন্ড করবে আমার উপর আমি কি পাসওয়ার্ড দিব। এইখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন, ইমেল আপনার একটা ইমেল অ্যাড্রেস এই জায়গায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন আর কি কাজ আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে ডিফল্ট, এটা ইংলিশ থাকবে, কোনো কাজ নেই। আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার আগে আমাকে যে কাজটা করতে হবে, এই কাজ হচ্ছে এইখান থেকে এই যে ইউজার নেমটা আমি দিয়েছি, এই ইউজার নেমটা আমার কোথাও কপি করে রাখতে হবে। এই ইউজার নেমটা আমার কোথাও কপি করে রাখতে হবে। আমি এখানে ইউজার নেমটা রেখে দিলাম, ইউজার নেম, আর এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড। মনে রাখুন এইটা হচ্ছে সি প্যানেলের ইউজারনেম, পাসওয়ার্ড না। আমরা কিন্তু সি প্যানেলে আছি, সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, সি প্যানেলের ভিতরেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ইউজারনেম এবং পাসওয়ার্ড আমি রেখে দিলাম, মনে রাখবেন। এখন আমি এখানে জাস্ট ক্লিক করব কোথায়, এই যে ইনস্টলে। দেখুন ইনস্টলে ক্লিক করার পর এখানে ইনস্টল হয়ে যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। ওরা বলতেছে এই যে ইনস্টল হচ্ছে, অলরেডি 12% হয়ে গেছে, শেষ। আচ্ছা, এখন দেখুন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। কি ইনস্টল হয়েছে এই পার্থক্যটা ভালো করে বুঝুন। আমি আছি কোথায় সাহেব, আমি এখন কোথায় আছি, ওয়ার্ডপ্রেসে না সি প্যানেলে? হ্যাঁ, আমরা এখন আছি সি প্যানেলে, আপাতত আমরা সি প্যানেলে আছি, ওয়ার্ডপ্রেসে নেই। এখন দেখুন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে এই যে একটা লিঙ্ক রয়েছে, জাস্ট এই লিঙ্কটা আমি রেখে দিব, এই লিঙ্কটাও আমি রেখে দিব কোথায়, যেখানে আমরা যে পাসওয়ার্ড রেখেছিলাম, এই লিঙ্কটা আমরা রেখে দিচ্ছি এখানে। এই যে এটা ওয়ার্ডপ্রেসের লিঙ্ক। আচ্ছা, এখন দেখুন এই যে এই লিঙ্কে আমি ক্লিক করব, এই লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন আমি কোথায় আছি বলেন। এখন আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ডপ্রেসে। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এতক্ষণ আমরা সি প্যানেলে ছিলাম, এই জায়গাটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেলে আমি কি করেছি, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছি। আমি আরো সহজে বোঝানোর চেষ্টা করি। দেখুন আমরা ডোমেইন এবং হোস্টিং কিনেছি নেমচিপ থেকে অথবা যে কোনো জায়গা থেকে। ডোমেইন হোস্টিং কেনার পর আমরা কি পেয়েছি, ডোমেইন এবং হোস্টিং কেনার পর আমরা পেয়েছি একটা সি প্যানেল। এই সি প্যানেল, এই সি প্যানেল একটা ইউজার নেম পাসওয়ার্ড পেয়েছি, এটা সি প্যানেলের লিঙ্ক পেয়েছি, মানে আমরা সি প্যানেল পেয়েছি। এখন
আমি ঢুকলাম সিপ্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। সিপ্যানেলে ঢোকার পর আমি চিন্তা করলাম আমি তো ওয়েবসাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেস দিয়ে, কোডিং দিয়ে না। এই জন্য এই সিপ্যানেলের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে আমরা কি করলাম, ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পর আমরা দেখুন ওয়ার্ডপ্রেসে চলে আসছি। এখন আমার সিপ্যানেলের কোনো কাজ নেই, আমি এটা কেটে দিচ্ছি, শেষ। অলরেডি আমি সিপ্যানেল থেকে বেরিয়ে গিয়েছি, আমার এখানে সিপ্যানেলের কোনো অস্তিত্বই আর নেই, সিপ্যানেলের অস্তিত্ব নেই, এটা আমি কেটে দিয়েছি। আমার সিপ্যানেল অ্যাকচুয়ালি আর প্রয়োজনও নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমি তো ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড রেখে দিয়েছি, তাই না? দেখুন এইখানে আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আছে। আমি এখন থেকে আর সিপ্যানেলে ঢুকবো না, এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমি ওয়ার্ডপ্রেসে ঢুকবো। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। সিপ্যানেলে আমার ঢুকতে হবে, হ্যাঁ ঢুকতে হবে, কিছু কিছু কারণ প্রয়োজন পড়বে, বাট মূলত আমার সিপ্যানেলে এখন আর কোনো কাজ নেই, আমার সব কাজ এখন ওয়ার্ডপ্রেসে। যে পাসওয়ার্ড রেখে দিয়েছি, আমি লিঙ্ক রেখে দিয়েছি, আমি খুব সহজে এগুলো ইউজ করে ঢুকতে পারবো। তো আমি এখন কোথায় আছি? ওয়ার্ডপ্রেসে আছি। এখন ওয়ার্ডপ্রেসে এসে আমি কি করব? ওয়ার্ডপ্রেসে এসে আমি এখন ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? তো আমি আগেই বলেছি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা যায় না, ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট কাস্টমাইজ করতে হবে, মানে এখানে বিভিন্ন থিম দেওয়া আছে। যেমন দেখুন আমি শীটটা দিয়ে দেবো, দেখুন আপনারা ওয়ার্ডপ্রেস আউটলাইন। ওয়ার্ডপ্রেস আউটলাইন কি? ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিয়েছি, দেওয়ার পর এখন আমরা কি করব, থিম ইনস্টল দিব এবং থিম অ্যাক্টিভ করব। তারপর আমরা ডেমো এবং প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ করব, ঠিক আছে? যার জন্য আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, আমরা লগইন করলাম, লগইন ইন সিপ্যানেল, সিপ্যানেল লগইন করলাম। লগইন করার পর আমরা চলে গেলাম কোথায়, গো টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে চলে গেলাম এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। তারপর হচ্ছে কি আমরা কিভাবে পুশ করতে পারি এবং থিম ইনস্টল করতে পারি, ঠিক আছে? এখন দেখুন থিম ইনস্টলের জন্য আমাদের যেতে হবে কোথায়, ওয়ার্ডপ্রেসে। আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসে আছি, আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসে আছি। এখন আমরা থিম নামাবো, থিম। থিম আছে কোথায়, ওয়ার্ডপ্রেসে দেখুন এখানে আছে পোস্ট, এটা খেয়াল করুন, এখান থেকে আমরা পোস্ট করতে পারি। এখানে আছে মিডিয়া, এখানে আছে পেজ, এখানে আছে কমেন্ট, এখানে আছে অ্যাপিয়ারেন্স, এখানে আছে প্লাগইন, এখানে আছে ইউজার, এখানে আছে টুলস, এখানে আছে সেটিং। এই প্রত্যেকটা বিষয়ের সাথে আপনাদেরকে পরিচয় থাকতে হবে। আপনাদের কেন থাকতে হবে? আমরা মূলত ওয়ার্ডপ্রেসটা শিখতেছি অন পেজ এসইও করার জন্য। তাহলে অন পেজ এসইও করতে হলে আমাদেরকে এই বিষয়ে জানতে হবে, এবং আমরা আগামী 4 থেকে 5-7টা ক্লাসেই আমরা বারবার ওয়ার্ডপ্রেসে ঢুকবো এবং এই এই যে বিষয়গুলো দেখালাম এর মধ্যেই আমরা কাজ করব। এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন যখন আমি থিমের কথা বলবো তখন আপনারা কোথায় যাবেন, অ্যাপিয়ারেন্সে। যখন আমি প্লাগইনের কথা বলবো তখন আপনারা কোথায় যাবেন, প্লাগইনে। আবার বলি, থিম কথা উচ্চারণ করলে বুঝবেন আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে, আর প্লাগইন ইনস্টল করতে হবে আমাকে যেতে হবে কোথায়, প্লাগইনে। এখন আসেন, হোয়াট ইজ থিম এন্ড হোয়াট ইজ প্লাগইন? থিম হচ্ছে ডিজাইন, যেটা আমরা বলেছি পূর্বেই যে আমরা এখানে তৈরি করবো, আমরা কাস্টমাইজ করবো, বিভিন্ন ধরনের ডিজাইন আমরা বেছে নিব, এই ডিজাইনটাকে আমরা এডিট করবো মূলত। এখন আমাদের একটা ডিজাইন লাগবে। এখন এই দেখুন আছে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স আমি যাবো কোথায়, থিমের জন্য আমি যাবো এই থিমে। আচ্ছা তার আগে একটা কাজ দেখি, এই ওয়ার্ডপ্রেসে আমি ইচ্ছা করলে পোস্ট করতে পারবো কিভাবে, এই দেখুন এখানে আছে পোস্ট। এই পোস্টে যদি আমি ক্লিক করি, তাহলে এই পোস্টে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে অল পোস্ট। অল পোস্টে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে আমার একটা পোস্ট করা আছে ডিফল্ট হিসাবে, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে। তো আমি এটা কোনো এই পোস্ট দেখবো না, আমি এই যে অ্যাড নিউ পোস্ট রয়েছে এই অ্যাড নিউ পোস্টে যাব, গিয়ে দেখুন আমি এই জায়গা থেকে পোস্ট করতে পারবো, এই জায়গা থেকে আমি পোস্ট করতে পারবো ওয়ার্ডপ্রেসে। যেমন এখানে আছে টাইটেল, আপনি টাইটেল এখানে লিখতে পারবেন। যেমন আমি লিখলাম এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং কোর্স। আমি একটা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর ধরো আমি এখানে কোনো কিছু লিখবো, কিছু কপি করে নিয়ে আসে, দাঁড়ান এখানে লিখলে সময় নষ্ট হবে, আমি এই সাইড থেকে কোনো কিছু কপি করে নিয়ে নেই। আচ্ছা তাহলে আমি এইখানে কপি করে পেস্ট করে দিলাম একটা লেখা, দেখো আমার টাইটেল হয়ে গেছে, একটা লেখা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা এখন আমি কি করতে পারি, এইখানে প্লাগইন ফেলিউর, আচ্ছা ওকে এগুলো দেখবো, প্রবলেম আছে দেখবো, সমস্যা নেই। এই প্লাসে আমি ক্লিক করতে পারি, এখান থেকে আমি দেখুন ইমেজ এড করতে পারি, এই যে ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, এই সবগুলো দেখানো হবে, জাস্ট আমি আপনাকে ধারণা দিচ্ছি, কারণ একটা ক্লাসে যদি সবগুলো শেখাতে যাই তাহলে আপনারা হয়তো নাও বুঝতে পারেন। দেখুন আমি একটা ইমেজ আমি এখানে নিয়ে আসলাম, তো এইভাবে আমরা ইমেজ আনতে পারি, টেক্সট নিয়ে আসতে পারি, এখানে
এবং কোনো কিছু আমরা লিখতে পারি। ওকে, তারপর আমরা এখানে এই জায়গায় পাবলিশে ক্লিক করবো, পাবলিশ, এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বেঁকে যাই, এটা হয় নাই, এটা প্রবলেম আছে, আমি পরে দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে পুশ করতে পারি। আর কি করতে পারি, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, আমরা মূলত সর্বপ্রথম যে কাজ করবো একটা থিম নামিয়ে ফেলবো। থিম পাওয়া যায় কোথায়, অ্যাপিয়ারেন্সে। থিম মানে কি, ডিজাইন। তাহলে আমি দেখুন অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলাম, এই যে থিমে ক্লিক করার পর দেখুন এইখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে, এই যে ওয়েবসাইটের ডিজাইন। এখন আপনি কোন ধরনের থিম তৈরি করতে চান, মানে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান, আগে আপনি এটা মাথায় আনুন। ফর এক্সাম্পল, আপনি ধরেন নিউজ পেপার তৈরি করতে চান, তাহলে দেখুন অ্যাপিয়ারেন্স থেকে যখন থিমে আসলাম, আসার পর আমি এখানে সার্চ করলাম নিউজ পেপার। নিউজ পেপার লিখে যখন আমি সার্চ করলাম, নিউজ পেপার থিম কি নেই, আচ্ছা নিউজ দেখে সার্চ করি, আসার কথা এই যে থিম আছে এখানে। আচ্ছা আমি অন্য কোনো কিওয়ার্ড দেই, হোটেল, নো থিম ফাউন্ড, থিম তো পাওয়ার কথা, বানান কি, আচ্ছা হোটেল বানান কি ভুল হয়েছে, HUTEL হোটেল, তাই না, ও হোটেল, না তাও পাচ্ছে না। আচ্ছা এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে, মেবি, সরি অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে, অ্যাড নিউ থিমে। আচ্ছা আমার একটু ভুল হয়েছে, এখানে আমি অ্যাড নিউ থিমে ক্লিক করি নাই, অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে। দেখুন অ্যাড নিউ থিমে ক্লিক করার পর এখন আমি এখানে সার্চ করবো যে নিউজ পেপার। দেখুন এটা ভুল হয়েছে, আমি অ্যাড নিউ থিমে ক্লিক করি নাই, অ্যাড নিউ থিমে ক্লিক করার পর দেখুন এখানে আসছে নিউজ পেপার। এখন আমি নিউজ পেপার সাইট তৈরি করবো। এখন দেখুন এইখান থেকে আমাকে ওয়ার্ডপ্রেস অনেকগুলো থিম দেখাচ্ছে এখানে, যে এই থিমগুলো আমি নিতে পারি, দেখুন ডিজাইন মানে থিম মানে ডিজাইন, মানে এখান থেকে ডিজাইন নিয়ে আমি এডিট করবো। যেমন ধরুন আমি এই থিমটা আমি দেখবো, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমি থিমটা দেখতে পারবো যে থিমটা অ্যাকচুয়ালি কিরকম হবে। দেখুন এই থিমটা অ্যাকচুয়ালি এইরকম হবে, ঠিক আছে, এই থিমটা অ্যাকচুয়ালি এইভাবে হবে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, আমি এই থিম দেখবো না, আমি ধরেন এই থিম দেখবো, তাহলে আমি এই থিমটা ওপেন করলাম। দেখুন এই থিমে দেখতে এইরকম হবে, ঠিক আছে, এই থিম দেখতে এরকম হবে। এইভাবে আমি থিম দেখবো যে আমার কোন থিম আমার এখান থেকে নিতে হবে, কোন থিম ভালো, কোন থিম আমার সুন্দর লেগেছে, এই থিমগুলো আমি দেখবো। এবার দেখো আরেকটা সুন্দর আছে এখানে, প্রিভিউতে ক্লিক করলাম, তখন এই থিমটা এইভাবে হবে, ঠিক আছে, এই থিমটা এইভাবে হবে। তো এইভাবে আমি থিমগুলো দেখবো, থিমগুলো দেখার পর যে থিমটা আমার সুন্দর লাগে, এই থিমটাকে আমি এখান থেকে এই যে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে ফেলবো ওয়ার্ডপ্রেসের মধ্যে, ঠিক আছে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, যে আমি ওয়ার্ডপ্রেস থেকে থিম না নিয়ে আমি থিম আপলোড করতে পারি। আপলোড মানে ধরেন আমার কাছে ভালো কোনো থিম আছে, যে থিমটা ওয়ার্ডপ্রেসে নেই, আমি ধরেন অন্য কোনো ওয়েবসাইট থেকে থিম কিনেছি, থিম কেনারও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে, বা ধরেন ক্লায়েন্ট আমাকে থিম দিয়ে বলেছে যে এই থিম দিয়ে তুমি সাইট তৈরি করো। হ্যাঁ, এখন আমার কাছে যদি কোনো থিম থেকে থাকে তাহলে আমি এখানে সার্চ করবো না, আমি এখানে সার্চ করে থিমগুলো নিয়ে এসেছি। বাট আমার কাছে থিম যদি থাকে তাহলে আমি সার্চ না করে আপলোডে ক্লিক করবো, এই যে চৌল ফাইল এখানে ক্লিক করে থিমটা নিশ্চিত আমার কম্পিউটারে আছে, তাই না, কম্পিউটার থেকে থিমটাকে আমি এখানে নিয়ে নেবো এই থিমটাকে। তো আপনি যদি পেইড থিম ইউজ করেন, যত দামি থিম তত ভালো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। কারণ যেহেতু আমি এখানে কোডিং করবো না, আমি কাস্টমাইজ করবো, এতে আমার থিমটা যদি ভালো হয়, থিমটা যদি দামি হয়, থিমটা যদি সুন্দর হয়, আমার ওয়েবসাইট সুন্দর হবে। অ্যাকচুয়ালি ওয়েবসাইট এইখানে কতটুকু সুন্দর হবে, কতটুকু সুন্দর হবে না, ডিপেন্ড করবে সম্পূর্ণ আমার এই থিমের উপর। কারণ এই থিমের বাইরে আমি খুব একটা যেতে পারবো না, এই থিমের যে ডিজাইন রয়েছে এই থিমের বাইরে আমি খুব একটা যেতে পারবো না, ঠিক আছে। এই জন্য এইখানে যা থিম রয়েছে সবগুলো ফ্রি থিম, এই সবগুলো হচ্ছে কি ফ্রি থিম। তো আমি কি করবো, ফ্রি থিম করবো না, আমি পেড থিম করবো। পেড থিম যদি আমি করি তাহলে আমি আবার দেখাই, অ্যাপিয়ারেন্সে ক্লিক করবো, অ্যাপিয়ারেন্স থেকে আমি কোথায় যাবো, যে অ্যাড নিউ থিমে যাবো, অ্যাড নিউ থিমে গিয়ে এই যে আপলোড থিম এখানে ক্লিক করে আমি একটা থিম আপলোড করে নিব। অথবা আমি ফ্রি থিম করতে চাই, এই যে ফ্রি থিম রয়েছে এই ফ্রি থিমে আমি আসলাম, এখন আমি এগুলোকে ইনস্টল করে নিব, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে এই যে এই থিমটা ধরেন এই থিমে ভালো লেগেছে, বা ধরেন আমার এই থিমটা ভালো লেগেছে, বা যে কোনো থিম সুন্দর থিম দেখে তো আমি এই যে এই থিমটা ভালো লেগেছে, জাস্ট এই থিমে আমি ইনস্টলে ক্লিক করবো। দেখুন
আমরা থিমের ইনস্টলে ক্লিক করেছি, এখন কিন্তু থিমটা কিন্তু ইনস্টল হচ্ছে। আমরা এই থিমে ক্লিক করলাম, থিমটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা এখানে কি করব, অ্যাক্টিভ লেখা চলে আসবে, অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করলে এই থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত আমরা কোনো কাজ করব না, দেখি এটা একটু সময় নিচ্ছে হয়তো বা। এই যে ইনস্টলিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, দেখুন ইনস্টল হয়ে গিয়েছে। এখন জাস্ট ক্লিক করবো কোথায়, আমরা এই যে অ্যাক্টিভে, অ্যাক্টিভে ক্লিক করলাম। দেখুন থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ইনস্টল অ্যাক্টিভ। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন এই থিম, এই থিম, এক একটা থিম ইনস্টল করার জন্য আমাদের এক একটা কি লাগবে, ডেমো লাগবে, ডেমো এবং প্লাগইন। এখন আমি ডেমোটা বুঝাই কি। ডেমো হচ্ছে ধরুন এই থিম যখন আমি ইনস্টল করব, এই থিমই আমাকে বলে দিবে যে আমি চলতে গেলে আমার এই ডেমো লাগবে, তখন আপনাকে এই ডেমোটা ইনস্টল করতে হবে। প্লাগইন কি? প্লাগইন হচ্ছে আপনার, আমি বোঝানোর সহজে বোঝানোর চেষ্টা করি। ধরুন ফেসবুক আছে, আমরা ফেসবুকে কি করি, অনেক সময় লগ আউট করি, এই যে লগ ইন করি। এই লগ আউট করার জন্য একটা প্লাগইন ইউজ করতে হয়, লগ আউট করার জন্য একটা প্লাগইন ইউজ করতে হয়, তারপর এসইও করার জন্য প্লাগইন ইউজ করতে হয়। প্লাগইন হচ্ছে এক ধরনের টুলস বা এক ধরনের এক্সটেনশন। যেমন ধরেন আমরা ইউটিউব ভিডিও এসইও করেছিলাম ভিডিআইকিউ দিয়ে, ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই ধরনের কিছু টুলস বা কিছু এক্সটেনশন রয়েছে, এগুলো হচ্ছে মূলত প্লাগইন। তো এক একটা প্লাগইনে এক একটা কাজ করে, এক একটা এক্সটেনশনে, এক্সটেনশন মানে বলতে আমি প্লাগইন বোঝাচ্ছি, এক একটা প্লাগইনে কিন্তু এক এক ধরনের কাজ করে। যখন আমরা এসইও করবো তখন এক ধরনের প্লাগইন লাগবে, হ্যাঁ। বা যখন আমরা অন্য কোনো কাজ করবো, লগ ইন করবো, তখন এক ধরনের প্লাগইন লাগবে, লগ আউট করার জন্য আরেক ধরনের প্লাগইন লাগবে। মানে এক একটা কাজের জন্য আমার এক একটা প্লাগইনের প্রয়োজন পড়বে। তাহলে ডেমো কিসের জন্য প্রয়োজন পড়বে, আমরা যে থিমটা এখানে ইনস্টল দিয়েছি এই থিমের প্রয়োজনে আমরা ডেমো ইনস্টল করব। থিমটা আমাকে বলে দিবে যে কি কি ডেমো তার এখানে ইনস্টল করতে হবে। আর প্লাগইনটা হচ্ছে এই যে প্লাগইন, এই যে আমরা যদি প্লাগইনে যাই, দেখুন প্লাগইনে আমরা আছি। প্লাগইনে আসলে দেখুন এখানে দুইটা প্লাগইন ইনস্টল করা আছে। আমরা এই জায়গা থেকে প্লাগইনগুলো ইনস্টল করব আমাদের প্রয়োজন মতো। কখন কোন প্লাগইন ইনস্টল করতে হবে আমরা এসইও ক্লাসে দেখবো। আপনাদের অন পেজ এসইও মোটামুটি 6 থেকে 7টা ক্লাস মেবি আছে। তো অন পেজ এসইও দেখবো আমরা অনেক সময় আমাদের অনেক প্লাগইন ইনস্টল করার প্রয়োজন পড়বে। তখন যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন, আমি যখন প্লাগইন বলবো তখন যেন আপনারা বুঝতে পারেন যে প্লাগইন জিনিসটা কি। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখুন বলতেছে এটাকে ইনস্টল করার জন্য, এই থিম চলার জন্য আমরা এই যে জাস্ট ইনস্টল এন্ড অ্যাক্টিভে ক্লিক করবো, ক্লিক করলে এটাও ইনস্টল হয়ে যাবে। আমি আবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য বা কোডিং ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটা ডোমেইন নেম এবং একটা হোস্টিং নেম, যেটা আমরা নেমচিপ থেকে কিনতে পারি অথবা অন্য কোনো জায়গা থেকে কিনতে পারি। আমি ডোমেইন এবং হোস্টিং কিনলাম। ডোমেইন এবং হোস্টিং কেনার পর আমরা পাবো কি, আমরা পাবো সিপ্যানেল। এখন সিপ্যানেলে আমি ঢুকলাম, মানে লগ ইন করলাম। সিপ্যানেলে লগ ইন করার পর আমার এখন প্রয়োজন হচ্ছে হয় কোডিং এর ওয়েবসাইট না হয় ওয়ার্ডপ্রেস। তাহলে আমি তো ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, এই জন্য আমি সিপ্যানেলের মধ্যেই একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেওয়ার পর আমি সিপ্যানেল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি চলে গেলাম ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি একটা থিম নামানো, যে থিমটা আমার পছন্দ হয় বা যে কোনো থিম আপলোড করা। আমি একটা থিম নামালাম। থিম নামানোর পর থিম আমাকে বলে দিবে, এক এক থিম এক এক ধরনের রিকোয়ারমেন্ট দিবে যে আমি তোমার এইখানে চলতে গেলে তুমি এই প্লাগইনটা, এই ডেমোটা, সরি প্লাগইন না ডেমোটা তুমি ইনস্টল করো। তো থিম যখন বলবে যেটা ইনস্টল করার জন্য আমি সেটা ইনস্টল করব। তারপর হচ্ছে আমার বিভিন্ন কাজের জন্য আমি বিভিন্ন প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইনটা আমি এখন আর দেখাবো না, আমরা এসইও আগামী ক্লাসে দেখবো যে কিভাবে আপনি প্লাগইন ইনস্টল করবেন বা কোন কাজের জন্য কোন প্লাগইন ইনস্টল করতে হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে দেখবো। এখন দেখুন আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে ডোমেইন এবং হোস্টিং দিয়ে দিব, যেটা আমরা আজকেই কিনেছি, একটা ডোমেইন এবং একটা হোস্টিং। তো ব্যাচ 31 মানে এইটাই, এই যে ব্যাচ 31 এটা যে ডোমেইন এবং হোস্টিং, এই দুইটাই কিনা রয়েছে বিধায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর দেখতে পারতেন না। ঠিক আছে, এটা আমাদের অলরেডি কিনা হয়ে গিয়েছে আজকে, এই জন্য আপনারা ক্লাস করেছেন। এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব এবং আপনারা ইচ্ছে করলে পার্সোনালি কেউ কিনতে পারবেন। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস হবে। আচ্ছা, আমি ভিডিও অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আপনার সাথে কথা বলতেছি। তারা